জানতে চাই যে মালয়েশিয়া সফরটি তিনি শেষ করলেন এবং সেখানে উষ্ণ আতিথেয়তা পেয়েছে বাংলাদেশ, কিন্তু মালয়েশিয়াকে সামনে রাখলেও মূলত এটি চীন সফরটি প্রাধান্য পাচ্ছে এবং সেই আলোচনাটি বারবার হচ্ছে। একটি নতুন সরকারের জন্য তার প্রথম সফর অনেক দিক থেকে অনেক বার্তা দেয়, সেক্ষেত্রে এই চীন সফরটি আসলে কি ধরনের বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, আপনি জানেন যে তার সফর শুরুর আগেই ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি ভারতে যান নাই। তিনি যাবেন কি যাবেন না এটা নিয়ে একটা ডিসকাশন ছিল। তার যদিও তার অফিসিয়ালি আমরা দেখেছি প্রথম সফরটা মালয়েশিয়াতে হয়েছে। আমরা যদি ভারতের মিডিয়াগুলো আলোচনা দেখি, এটাকে অনেকে বাফার সফর বলেছে, যে চীনে যাবেন, চীনে তার প্রধান উদ্দেশ্য, কিন্তু চীনে যাওয়ার আগে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। তো চীনে গেলে সমস্যাটা কোথায়? এখানে একটা বিষয় থাকে যে ভারত যেটা আলোচনা করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে দীর্ঘ সময় বাংলাদেশের বিশেষ করে শেখ হাসিনা যতবার প্রধানমন্ত্রী হয়েছে ততবারে তিনি প্রথম সফরটা ভারতে করেছেন। যদিও ইতিহাসের শেখ হাসিনা এবং শেখ মুজিব ছাড়া অন্য কারোর ক্ষেত্রে এটা আমরা দেখিনি। কারণটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি প্রেসিডেন্টশিপ হন, তিনি প্রথম সফর কিন্তু চায়নাতে করেছিলেন, খালেদা জিয়া সৌদিতে করেছিলেন, এরপরে অন্য সফরগুলো বিভিন্ন দেশে হয়েছে। সুতরাং আমি এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের সফরটাও চায়নাতে হয়েছে। তো এটা একটা ভিন্ন কিছু না আমি মনে করি, যদিও এটা তারেক রহমানের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল ভারতকে অ্যাভয়েড করে এই মুহূর্তে চায়না যাওয়া। কারণটা হলো ভারতে গেলে এটা বাংলাদেশের যে নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এখানে একটা ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখানে কাজ করছে। আবার চায়নাতে গেলে একসাথে ভারতের সাথে সম্পর্কের বিষয় রয়েছে, আবার একের সাথে এটাকে আমেরিকা কিভাবে নেবে, এখানে একটা বিষয় থেকে যায়। সব মিলে আমি মনে করি তিনি মালয়েশিয়া গিয়েছিলেন, মালয়েশিয়া থেকে চায়নায় আজকে গিয়েছেন। মালয়েশিয়ার সফরটাও অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। যদিও মালয়েশিয়ার সফরে কার্যত আমাদের কি হয়েছে তার চেয়ে অনেক বেশি কালচারালি এবং অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছে আমাদের বাংলা একজন শিল্পীর মুহাজিদু গানের মাধ্যমে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজে যেভাবে তার আগমনটাকে ভিডিওটি দেখিয়েছেন, শেয়ার করেছেন। নিঃসন্দেহে এটা দুই দেশের সকলের মধ্যে এটা একটা ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে, এটা সবাই প্রত্যাশা করছে। বাট মালয়েশিয়ার সাথে আমাদের একটু আরো বেশি প্রত্যাশা ছিল, কারণ মালয়েশিয়ার সাথে দেখেন আমাদের অফিসিয়ালি 1.2 মিলিয়ন সেখানে লোকজন জব করছে, এটা আনঅফিসিয়াল 2 মিলিয়নের উপর রয়েছে। একটা বিশাল সংখ্যক শ্রমিক আছে সেখানে যাদের ওয়ার্ক পারমিট নাই, অবৈধভাবে বসবাস করছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল যে একটা স্থায়ী হয়তো চুক্তি হবে, সেটি কিন্তু আমরা দেখিনি। এখানে শুধু আহ্বান জানানো হয়েছে, কিছু এমওইউ বিষয় হয়েছে, এগুলো কবে স্বাক্ষরিত হবে সার্টেন আমরা কোনো কিছু দেখি নাই। এর পাশাপাশি মালয়েশিয়ার পক্ষ থেকে আমাদের ইনভেস্টের বিষয় যদি থাকতো তাহলে এটা আরও বেশি ভালো হতো। বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো আছে আপনি দেখবেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারা কিন্তু যখন এই দেশগুলো সফর করে, মালয়েশিয়ার দেশগুলো সফর করে, তারা কিন্তু সার্টেন কিছু নিয়ে আসার চেষ্টা করে। তো আমাদের এখানে নতুন শ্রম বাজার আপনি জানেন যে 2024 সালে 1 জুন থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠানো বন্ধ হয়েছে। এখন 800 কোটি টাকা শ্রমিকরা জমা দিয়েছে, এখানে একটা কিন্তু বড় অংশ শ্রমিকরা যাওয়ার জন্য অপেক্ষা করছে, এটা কিন্তু চালু হয় নাই। এটা নিয়ে কোনো আলোচনা, বড় ধরনের আলোচনা আমরা দেখতে পাই না। এট দ্য সেম টাইম দেখবেন এখানে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সময় শ্রম বাজার খুলবে, সেটিও খুলছে না। আবার একটা হিউজ পরিমাণ শ্রমিকরা অবৈধভাবে বসবাস করছে, তো এটাও তাদের রিনিউ করার কোনো আমরা পর্যালোচনা সেভাবে দেখি নাই। তো এগুলো যদি হতো তাহলে মনে হয় আমাদের মালয়েশিয়া সফরটা আরও বেশি ফ্রুটফুল হতো, কারণ আমাদের বাংলাদেশের যে সমস্ত দেশগুলোতে রেমিটেন্স বেশি আসছে, মধ্যপ্রাচ্যের জিসিসি কান্ট্রিগুলো এবং গালফ কান্ট্রিগুলো এবং আমাদের মালয়েশিয়া থেকে। তো এক্ষেত্রে আমার মনে হয় এক্ষেত্রে আরও কিছু চুক্তি হলে খুব ভালো হতো। অ্যাট দ্য সেম টাইম কিছু ডিসকাশন হয়েছে, কালচারাল চুক্তি হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত চুক্তি হয়েছে, এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিষয়টা এরকম। তবে হ্যাঁ, গুরুত্ব এখানে আছে, আমরা যে আসিয়ানে ঢুকতে পারি, আসিয়ানের সদস্য হতে পারি, কারণ আসিয়ান এখন এখানে আপনি জানেন যে ফিলিপাইন এখানে দায়িত্ব পালন করছে, পরবর্তী কিন্তু আসিয়ানের মূল কাজটা মালয়েশিয়ার দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে যদি আমরা কোনোভাবে আসিয়ানে ঢোকার সুযোগ পাই, আমাদের বাণিজ্য, শুল্কমুক্ত বাণিজ্য সহ, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটা আপনারা জানেন যে সাউথ ইস্ট এশিয়ার এই কান্ট্রিগুলোর সাথে মিয়ানমারের একটা সম্পর্ক আছে। তো রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের বড় ধরনের কাজের বিষয় রয়েছে মিয়ানমারের সাথে, তারপরে আপনার আসিয়ানের সাথে, মালয়েশিয়ার সাথে। এর মাধ্যমে আমি মনে করি এই সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আরও বেশি আমাদের জন্য ফ্রুটফুল হতো যদি আমরা সার্টেন কিছু এখান থেকে অর্জন করতে পারতাম।